বাসব বাসব বাই প্রফেশন এবং বাই প্যাশন সিনেমাটোগ্রাফার। আমরা গতকালই এখানে একটা কথা বলার চেষ্টা করছিলাম যে ওই যে আলো করছে এখান থেকে, ওর নাম দেবপ্রিয়া। আমাদের এত বছরের একটা থিয়েটারের লিগাসি রয়েছে, কিন্তু তৎসত্ত্বেও আমরা যারা আলো করে লভস বলতে গিয়ে আমরা লাইটম্যান বলি, কারণ there is no concept of light movement। তো তার ফলে এরকম যেমন এই সামান্য হয়তো একটা দশক এখন হয়নি আমরা ব্যাটসম্যানকে ব্যাটার বলতে শুরু করেছি, কিন্তু বেশ অনেকটা আগেই আমরা ক্যামেরাম্যানকে অন্তত পক্ষে সিনেমাটোগ্রাফার, ডিওপি এই জায়গাতে অন্তত নিয়ে যেতে পেরেছি। বাসবরা যখন শুরু করেছিল তখনও পর্যন্ত বলা যেতে পারে লাইট ক্যামেরাম্যানই ছিল, সব ক্যামেরাম্যান, সুব্রত মিত্র থেকে আরম্ভ করে কে মহাজন সবাই ক্যামেরাম্যান। অন্তত বাসব যখন কাজ করছে তখন এটা সিনেমাটোগ্রাফার শব্দটাই যথেষ্ট রকমের ব্যবহৃত একটা শব্দ এবং জনমানসে একটা প্রতিষ্ঠিত শব্দ। কিন্তু জনমানসে এই যে শব্দ প্রতিষ্ঠা পায় সেটা শুধুই যদি শব্দ হয়ে আটকে থাকে তার কোনো ভ্যালু নেই। অর্থাৎ সেই যে শব্দের বিবর্তন ঘটছে তার যদি কোনো কাজের জায়গাতে তার কোনো পরিসর তৈরি হয়, আমার মনে হয় যে যারা কাজের ক্ষেত্রেও এই ব্যারিয়ারগুলোকে কিছুটা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেছে, কিছুটা এক্সপ্যান্ড করার চেষ্টা করেছে এবং কিছুটা নিজেকেও নিজে প্রশ্নের সম্মুখীন করেছে যে কেন আমার এই প্রিভিলেজটা তৈরি হলো আর কেন আর একটা গোটা দুনিয়া আন্ডার প্রিভিলেজ থাকলো। এই যে মুখোমুখি দাঁড়ানো, আমার মনে হয়েছে যে বাসব কাজ দেখলেও বোঝা যায় যে এইটার মুখোমুখি বাসব বারংবার দাঁড়িয়েছে, বারংবার নিজেকে এই জায়গা থেকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে। এটা ঠিক কেমন এটা আমি বলতে পারবো না, আমি জানি না বাসব যখন কথা বলবে তার মধ্যে আমার ধারণা যে বাসবের কথায়ও সেটা কিছুটা প্রতিফলিত হবে। তার কারণ এই যে পুশ করেছে নিজের মুখোমুখি দাঁড়িয়ে নিজের অবস্থানকে কিছুটা সরিয়ে দেওয়া এবং কিছুটা আবার নিজেকেই এক্সপ্যান্ড করে ফেলা, তার ফলে যিনি এটার একটা ভাবে ঋত্বিক, তাকে নিয়েই বাসব আজকে কথা। আমি ঋত্বিক কথাটার মানে উৎপত্তিগত যে অর্থ সেই অর্থেই বললাম। ঋত্বিক আপনারা জানেন যজ্ঞের পুরোহিত, তো সেই আদি যজ্ঞের যে পুরোহিত আমাদের ভারতীয় সিনেমা মেকিং এর ক্ষেত্রেও তাকে নিয়েই বাসব বলবে। আমার আন্দাজ যে আমরা এই কথাগুলোই বাসবের কাছ থেকে কোথাও না কোথাও এই কথাগুলো প্রতিফলিত হবে। থ্যাংক ইউ। অনেক জায়গাতে অনেক ভাবে ইন্ট্রোডিউসড হয়েছে, মানে আমি কি করা হয়েছে, আমার কাজ কি, হ্যান ত্যান এগুলো নিয়ে, কিন্তু এক্স্যাক্টলি তার ইনপুটটা কি, মানে তার ইডিওলজিক্যাল বেসিসটা কি, সেইটা বোধহয় এই প্রথম জয়রাজ মানে এই একটা ইন্ট্রোডাকশন আমি পেলাম যে ওকে ঠিক আছে, বুঝলাম এই তো সিনেমাটোগ্রাফার, ঠিক আছে এই ছবি আছে, কিন্তু পরেটা কি। তো যেটা আমি জয়রাজের ওই কথার প্রসঙ্গ টেনেই একটু বলি, সেটা হচ্ছে গিয়ে যে ঋত্বিক আমি কিন্তু এবং সেটা আমার মনে হয় এটা আমাদের সবার ক্ষেত্রেই একটু স্বাভাবিক, কারণ ছোটবেলার থেকে আমরা যখন ছবি দেখা শুরু করি, মানে যাদেরই এক্সপিরিয়েন্সটা হয়েছে যে ছোটবেলার থেকে ছবি, তাদের কাছে ঋত্বিকটা একটু কঠিনই ঠেকেছে। তার কারণ হচ্ছে গিয়ে ঠিক সেরকম গতানুগতিক গল্প বলা নয়, অথবা যেই গল্পগুলো বলা হচ্ছে তার যে আখ্যান, সেগুলো অ্যাট টাইমস যেটাকে বলা হয় যে ওভারটলি মেলোড্রামাটিক, সেরকম নানাবিধ জিনিস করছে। ইনফ্যাক্ট আমি খুব রিসেন্টলি একজন প্রচণ্ড, আমি তার নাম করছি না, কিন্তু তার কাছে আমি শুনলাম যে এবং সেটার পরিপ্রেক্ষিতেই আমার কিছুটা আজকে এই বকবক করা, সেটা হচ্ছে গিয়ে যে
যদিও বা তিনি একজন প্রচণ্ড ঋত্বিকপন্থী একজন অনেক লিখেওছেন ঋত্বিক নিয়ে। তিনি হঠাৎ কথা প্রসঙ্গে বললেন যে আই ফাউন্ড ঋত্বিক টু বি টু ক্যাজুয়াল। তো আমার সেই জিনিসটা একটু অদ্ভুতই লাগলো যে ক্যাজুয়াল কথাটা কি ঋত্বিকের ক্ষেত্রে কি প্রযোজ্য না। এবার ফ্র্যাঙ্কলি স্পিকিং ছবিগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু এই যে জিনিসটা উনি বলছেন, আমি ওনাকে আউটরাইট রিজেক্ট করবো না যে না 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 মানে আমি একদম ফ্যানাটিক, আমি 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 কোনো বিষয়েই কোনো ফ্যানাটিসিজমের পক্ষে নই, ডগমার পক্ষে নই। ফলত এই ঋত্বিক কাল্টের থ্রু দিয়ে ঋত্বিককে দেখা এই জিনিসটারও আমি খুব একটা সমর্থন। বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ঋত্বিকের পুরো ছবিগুলোর, যেহেতু আমি সিনেমাটোগ্রাফার, আমি জিনিসটাকে একটু টেকনিক্যালি কিছু ফর্মাল অ্যাসপেক্টসের থ্রু দিয়ে আমি একটু দেখবার চেষ্টা করি। অনেক ক্ষেত্রেই যেটা বোঝা যায় সেটা হচ্ছে গিয়ে যে উনি কিরকম যেন, সত্যিই তো উনি মাঝে মাঝে জিনিসগুলো কিরকম যেন ছেড়ে দেন। এমন নয় যে উনি জানেন না, মানে ঠিক যেরকম যে পিকাসো অ্যানাটমি সম্বন্ধে জানতেন, মানুষের অ্যানাটমি সম্বন্ধে জানতেন কি জানতেন না সেটা তো পিকাসোর আর্লি কাজ দেখলেই বোঝা যায়, ভ্যান গগের আর্লি কাজ দেখলেই বোঝা যায়। পরবর্তীকালে ওই ধরনের ছবি আঁকছেন মানে উনি সোজা লাইন টানতে জানেন না, অথবা উনি হিউম্যান ফর্ম সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই, সেটা নয়। ঋত্বিকের ক্ষেত্রেও একই জিনিস, সেটা হচ্ছে গিয়ে যে দেখা যাচ্ছে ছবিগুলোতে কিছু কিছু জায়গায় মানে স্পার্কস অফ ব্রিলিয়েন্ট কন্টিনিউটি, মানে সেটা তোমার লাইটিংয়ের কন্টিনিউটি, লেন্সিংয়ের কন্টিনিউটি, ক্যারেক্টার ম্যাগনিফিকেশনের কন্টিনিউটি, সেগুলো ব্রিলিয়েন্টলি উনি এক্সিকিউট করছেন। আবার ওই সিনটাতেই কিছু দূর গেলেই হঠাৎ কিরকম যেন একটা খেই হারিয়ে কিরকম যেন একটা মানে অদ্ভুতভাবে একটা উইয়ার্ড একটা সিস্টেম অফ লেন্সিং, একটা উইয়ার্ড সিস্টেম অফ এক্সপ্রেশনের দিকে চলে যাচ্ছে। স্পেশালি এখানে আমার ধারণা সবাই কম বিস্তর ঋত্বিক দেখেছেন। যদি সুবর্ণরেখার যদি ওই সিনটার কথাই যদি বলা যায়, যেখানে ভাই তার বোনের কাছে আসছে এবং সে দেখতে পাচ্ছে না, তারপর ওই গলা কাটার ওই যে সাউন্ডটা, যে ঘরের মধ্যে যখন উনি ঢুকছেন তার যে লাইটিং কন্ডিশন, তার পরবর্তীতে তার কিছুক্ষণের মধ্যেই যখন এই ঘটনাটা ঘটবে অথবা ঘটে গেল, তার মধ্যে কিন্তু কোনো সাদৃশ্য নেই, দুটো একদম আলাদা স্কিম। অ্যাজ ইফ জানো কেউ একটা বলছে যে আই ডোন্ট গিভ আ ড্যাম, তুমি এই মুহূর্তে তুমি মানে কন্টিনিউটি ইজ নট মাই ইন্টারেস্ট হিয়ার, মানে সিনেমার গ্রামার এই জায়গাটা ফলোড হচ্ছে কি হচ্ছে না সেটা আমার কাছে ইন্টারেস্টিং নয়। আমার কাছে ইন্টারেস্টিং হচ্ছে whether or not a certain kind of intensity of the moment is getting communicated. অদ্ভুতভাবে মানিকবাবু ঋত্বিক সম্বন্ধে দুটো কথা বলছেন which are very interesting। সেটা হচ্ছে গিয়ে যে উনি বলেছিলেন যে ঋত্বিক আমার থেকে বেশি বাঙালি। এবার তার মানে কি সেটা আমি ঠিক বুঝতে পারিনি। আরেকটা যখন উনি বলেছেন সেটা আরও বেশি প্রাসঙ্গিক, সেটা হচ্ছে গিয়ে যে ওয়াচিং ঋত্বিকস ফিল্মস would make you believe that this man is completely unaware of the technique of filmmaking in the Anglophone world. মানে ইউরোপ আমেরিকাতে যেই ধরনের সিনেমার আমরা যেটাকে বলি সিনেমাটিক ড্রামার, অ্যাজ ইফ যেন লোকটা জানেই না, দেখেই চলে এসেছে। কিন্তু তাই কি? তা একেবারে না। কিন্তু মানিকদা যেটা বলছেন সেটা খুব ইন্টারেস্টিং। কেন সেটা নিয়ে আমরা কথা বলব। একটা অ্যাসপেক্ট, একদিক থেকে ঋত্বিককে যেমন দেখা হয়েছে এবং যেটা আমার মনে হয়েছে এই মানে অন্তত 2025-এ দাঁড়িয়ে, কারণ ঋত্বিককে নিয়ে অ্যানালিসিস এবং লেখা সেটা প্রচুর হয়েছে এবং সেটা চলছে, যদিও বা nowhere near what it should have been, but it still continues. কিন্তু তার মধ্যে সেই লেখাগুলোর মধ্যেই যেটা একটা আমার কাছে একটু এই মুহূর্তে 2025-এ দাঁড়িয়ে মানে অ্যাজ আ ক্রাফটসম্যান, অ্যাজ আ ফর্মাল স্টুডেন্ট অফ সিনেমা, আমার যেটা একটু প্রবলেম হয় সেটা হচ্ছে গিয়ে যে ঋত্বিক অ্যাজ আ পার্টিশন ফিল্মমেকার। এইবার এই রকম একজন ফিল্ম মেকারকে শুধু এই আঙ্গিকেই দেখাটা, এটা আমার মনে হচ্ছে এটা খুব লিমিটেড। তার কারণ হচ্ছে গিয়ে যে এটা অনেকটা ওই রকম যে ডাক্তারের কাছে গিয়ে বললে যে ডাক্তারবাবু আমাকে কোনো ওষুধ দিন যেটা কাজ করে,
আরে কাজ তো সর্বসুদী করে, রোগটা কি? তো এবার এই ক্ষেত্রে ঋত্বিকের ক্ষেত্রে জিনিসটা হয়ে গেছে সেরকম। সেটা হচ্ছে গিয়ে যে অজান্ত্রিক পার্টিশন ফিল্ম, মেঘেঢাকা তারা পার্টিশন ফিল্ম, সুবর্ণরেখা পার্টিশন ফিল্ম, তিতাসিক নদীর নাম পার্টিশন ফিল্ম, সবই পার্টিশন ফিল্ম, সবই পার্টিশন ট্রমা। দ্য ইন্টারেস্টিং থিং ইজ যে পার্টিশন এই জিনিসটা কিন্তু মৃণালও ফেস করছে। তো মৃণালদাকে তো আমরা নিমাই ঘোষ ফেস করেছি, ছিন্নমূল আছে, কলকাতা ৭১-এর প্রথম সেকশনটাই রয়েছে, পুরো জিনিসটা আমি ঠিক করি। আমরা কিন্তু ওদেরকে কখনো পার্টিশন ফিল্ম মেকার হিসেবে লাগাইনি। হ্যাঁ, এটা সত্যি যে ঋত্বিক যে গল্প চয়ন, তার যে প্রেক্ষিত, সেগুলো হ্যাজ অফেন টাইমস ডেল্ট উইথ ক্যারেক্টার্স হু হ্যাভ বিন থ্রু দ্য ট্রমা অফ পার্টিশন। ঋত্বিকের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। এবং কিন্তু এই ট্রমার ব্যাপারটা হচ্ছে যে ট্রমাটা জিনিসটা অ্যাকচুয়ালি বিহেভিয়ারটাকে এক্সপ্লেন করে, জাস্ট দ্যাটস অল। তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে কোন ডিসিশনটা নিচ্ছ সেটা কিন্তু ট্রমা ড্রিভেন নয়, সেটা তোমার ডিসিশন। ফলত ঋত্বিক যে শর্ট টেকিংগুলো করছেন, যেই লেন্সিংগুলো করছেন, যেই ফ্রেমিংগুলো করছেন, সেটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে ওরকম ট্রমা দেখলে কিন্তু মুশকিল আছে, অথবা আমার মনে হয় সেটা খুব লিমিটিং আন্ডারস্ট্যান্ডিং। ওনার ছবিগুলো দেখতে গিয়ে যদি আরেকটু ক্লোজ রিডিং করা যায় ওনার ছবি, ইউ উড এক্সপেক্ট যে একজন যে এই কথাটা শুনে এসছে যে সে পার্টিশন ট্রমা নিয়ে কাজ করে, অথবা সে কিছু জিনিস এক্সপেক্ট করে, সে মাথায় কয়েকটা সিনারিও অথবা কয়েকটা সিন, এই জিনিসগুলোকে নিয়ে সে এক্সপেক্ট করে যে সেগুলো থাকবে। যেমন পার্টিশন নিয়ে ছবি তো গরম হাওয়া, ঠিক আছে? তো এবার সেই জিনিসটা আছে, কিন্তু ঋত্বিকের ক্ষেত্রে আমরা না দেখতে পাচ্ছি সেই শিয়ালদা স্টেশনের ভিড়, না দেখতে পাচ্ছি যে বিশাল সেই কাকতি মিনতি করে বেড়াচ্ছে সেই রাস্তায় লাইন দিয়ে সব টিকিনি হ্যান ত্যান, তা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে এইখানে এই জিনিসটা ওয়ার্কআউট করছে কিভাবে? উল্টে যদি ক্লোজ রিডিং করা যায় ছবিগুলোতে, তাহলে দেখা যাচ্ছে যে উনি যতবার না এই জিনিসটা কিন্তু প্রায় উচ্চ, যে এরকম একটা ঘটনা ঘটেছে, এই জিনিসটা প্রায় উচ্চ, যেই জিনিসগুলো আছে বড়, যেগুলো একদম খুব হার্ড হিটিং ডায়ালগসের মধ্যে দিয়ে আছে, সেখানে আমরা ক্লিয়ারলি সুবর্ণরেখার প্রথম সিনেই, যেখানে ওই ওরা তোমরা ভারত মন্ত্র উচ্চারণ করো, ওরা স্কুলটা স্থাপনা করবার হচ্ছে, তখন একটা লেঠেলদের একটা দল আসে এবং সেইখানে ওই ভদ্রমহিলা এসে বলেন, আমি দিব বাবা, আমার জন্য কি এখানে একটু জায়গা হবে? তো বললো যে না, এখানে তোমার জায়গা হবে। বললো যে এ তো মানে ব্রাহ্মণ কায়স্থ এদের পাড়া, এইটুকুনি বিভাজন আমরা যদি টিকিয়ে রাখতে না পারি তাহলে আর কি? এটা তো পার্টিশন না, এটা তো এই পার্টিশনের গল্পে তো জিন্নাও নেই, গান্ধী, তাহলে এটা তো একটা অন্য ধরনের পার্টিশন। আবার ও যখন বিজন ভট্টাচার্যের ক্যারেক্টার বলছে যে এটা ছিল হচ্ছে বড়লোক জমিদারদের পতিত জমি, এখানে আমি নবজীবন কলোনি নামকরণ করলাম। এই যে জমি পড়ে থাকা, পতিত হয়ে থাকা, সেগুলো তো ছিল। এটার জন্যও তো পার্টিশনটাই দায়ী তা তো নয়, এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। সো হি ইজ টকিং অ্যাবাউট ভেরি ইন্টারেস্টিংলি, আমরা যদি মজার ব্যাপারটা হচ্ছে যদি আমরা বলি পার্টিশন, ইমিডিয়েটলি যেই জিনিসটা আমাদেরকে ট্রিগার করে সেটা হচ্ছে একটা মোমেন্ট ইন হিস্ট্রি, সেটা 47। ঋত্বিক আমার মনে হয় উনি যেটা করবার চেষ্টা করছেন ওনার ছবিগুলো থ্রু দিয়ে, সেটা পার্টিশন নয় ইন দ্য অ্যাংলোফোনিক সেন্স অফ দ্য টার্ম। উনি যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে বিভাজন, এবং এই বিভাজনটা কিন্তু শুধু 47-এ হচ্ছে না, এই বিভাজনটা অনেক দিন ধরে, অনেক মাত্রায়, অনেক লেভেলে, অনেক প্যারাডাইমের থ্রু দিয়ে এই বিভাজনটা কিন্তু হয়ে গেছে। এবং 47টা দেয়ারফর যদি আমরা এক্সপেক্ট করে থাকতাম, যদি লোকেদের এরকম একটা এক্সপেকটেশন থাকতো যে মানে বিশালভাবে এই যে লোকেরা আসছে, তাদের টানাপোড়েন, প্রত্যেক একটা দৈনন্দিন, এটা কিন্তু রীতিকে কিন্তু নেই। যেগুলো আছে সেগুলো অন্য জিনিস। এবং সেইখান থেকে উনি প্রথমে এই যে পার্টিশনের এই অ্যাসপেক্ট, এই বিভাজনের একটা অ্যাসপেক্ট উনি খুঁজে দেখবার চেষ্টা করছেন 47-এ,
উনি সেটা দেখে উনি বুঝতে পারছেন যে না এইটাতে পুরো জিনিসটা আমাদের এক্সপ্লেন হচ্ছে। উনি চলে যাচ্ছেন তার 1905-এও তো বিভাজন হয়েছে, সেটাও তো আছে। তারও উনি ইনফ্যাক্ট সেটা সার্চ করতে গিয়ে উনি আরও পিছিয়ে যাচ্ছেন এবং যেই জায়গাটায় পৌঁছচ্ছেন সেইটা আমার মনে হয় ঋত্বিক কেন ইভেন মানিকবাবু, মানে অন্তত আমাদের 50s-এ যারা এই ধরনের ছবিগুলো বানাতো তাদের এটা কিন্তু একটা কোর রিজন ওয়াই দে মেড দ্য ফিল্মস দ্য ওয়ে দে মেড দেম, যেটা কিন্তু পৃথিবীর কোনো সিনেমা তুমি এটা, দিস ইজ নট জাপানিজ সিনেমা, দিস ইজ নট সোভিয়েত সিনেমা, দিস ইজ নট ইটালিয়ান নিওরিয়ালিজম, দিস ইজ নাথিং। ঋত্বিক এবং মানিকবাবু, সত্যজিৎ রায় এবং মৃণালদা, দে আর আওয়ার কন্ট্রিবিউশন। মানে কোনো শহরে তিনজন এই লেভেলের ফিল্ম মেকার, এই লেভেলের চিন্তক, তারা যে এক্সিস্ট করেছেন একটা সময়, এইটাই কিন্তু একটা প্রচন্ড বিরল ঘটনা, খুব বেশি ঘটেনি পৃথিবীর কোনো শহরে। রোম পারহ্যাপস এট ওয়ান পয়েন্ট অফ টাইম বড় জোর, কিন্তু প্যারিসে কিন্তু এই জিনিসটা খুবই বিরল, এই জিনিসটা ওরকম ভাবে ঘটে। এবং যেটা মজার সেটা হচ্ছে গিয়ে যে ভালো ফিল্ম মেকার নয়, they have made their original contribution to knowledge, not to cinema per se, but to knowledge itself. সেই অর্থে এরা তিনজনেই প্রায় দার্শনিক। এবার এই ক্ষেত্রে ঋত্বিকের ক্ষেত্রে জিনিসটা কি দাঁড়াচ্ছে, ঋত্বিকের ক্ষেত্রে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, যেটা আগে রায়ের ক্ষেত্রেও আমি বরং একটা পথের পাঁচালীর একটা জায়গা থেকেই বরং শুরু করব। সেটা হচ্ছে গিয়ে যে একদম যখন পথের পাঁচালী যখন শুরু হচ্ছে তখন হরিহর এবং সর্বজয়া তাদের মধ্যে একটা কনভারসেশন হয় রান্নাঘর, এবং সেখানে সর্বজয়া বলে যে বাগানটাকে ওরকমভাবে তুমি যদি বেঁচে না দিতে তাহলে তো আমাদের আজকে এই অবস্থাটা দেখতে হতো। তো হরিহর যাই হোক কথাটা পাল্টে দেয়, বলে যে আরে তুমি ওসব নিয়ে ভাবছো কেন, এই তো দেখো না মুখুজ্জে বাড়ির থেকে আমাকে দাদন দিয়েছে এই গিফটটা। কন্ট্রাস্ট উইথ দ্যাট, একদম শেষে যেখানে ইন্দির ঠাকুর আসেন এবং উনি প্রত্যেকবারই আসেন চলে যান, আসেন চলে যান, কিন্তু এইবার ওই জল যখন সর্বজয়া যখন দেয় একবারও ঘুরে তাকায় না, ইন্দির ঠাকুর জলটা খেতে খেতে রিয়েলাইজ করেন যে না আর তিনি এই বাড়িতে আর স্বাগত নন, ফলে তো ওনাকে চলে যেতে হবে। তারপরে উনি যে জেস্টারটা করেন সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কিছুটা জল ঘটির দিকে খান, তারপর পুরো দালানটা হেঁটে গিয়ে একটা ছোট্ট গাছ সেটাতে গিয়ে জলটা দেয়। ইউ সি দ্য ইন্টারেস্টিং অ্যাসপেক্ট ইজ যে ইন্দির ঠাকুরের জেনারেশন সে নিজে এবং ওই গাছটার মধ্যে পার্থক্য করতে শিখেনি। ওটা ওর কাছে ভ্যালু নয় যে আচ্ছা সেগুন গাছ, আমি একটা গাছ দেখে ইয়ে তো 3,500 में তো বিক্রি যায়, হ্যাঁ, তো এইরকম নয়। এবং রায় সেই জিনিসটা একদম প্রথমেই সেই জিনিসটাকে পয়েন্ট আউট করে দিচ্ছেন যে ওয়ান্স ইউ হ্যাভ এন্টার্ড ইনটু আ সিস্টেম অফ থিঙ্কিং যেখানে ইউ ক্যান পুট ট্রানজ্যাকশনাল ভ্যালু অন নেচার, তারপর থেকে কিন্তু তোমার ওইখান থেকে ফিরে আসবার কোনো উপায় নেই। যার জন্যে প্রত্যেকটা রায়ের ছবি হ্যাজ বিন আ ট্র্যাজেডি, প্রত্যেকটা ইজ আ ট্র্যাজেডি। তার কারণ হচ্ছে ইউ গোয়িং ইনটু আ ইউর, তুমি যেদিকে যাচ্ছ সেখান থেকে তোমার রিট্রিভ করার ইউ উইল কোল্যাপস। এইটা রায়ের ক্ষেত্রে যেরকম একটা মরাল কোয়েশ্চেন, ঋত্বিকের ক্ষেত্রে ইন মেনি ওয়েজ দিস ইজ অলসো অ্যান এস্থেটিক কোয়েশ্চেন। কারণ উনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে যে এই যে স্প্লিট বিটুইন দ্য ওয়ার্ল্ড অফ হিউম্যানস অ্যান্ড নন হিউম্যানস, এই ভাষার মধ্যে যে এই স্প্লিটটা হয়েছে, এই স্প্লিটটা কিন্তু এইটাই হচ্ছে আদি বিভাজন। এটার পর থেকে কিন্তু তুমি যখনই একটা স্টেপ নিয়ে নিয়েছো তারপর কিন্তু তোমার বিভাজনগুলো বাড়তেই থাকবে, কমবে। ওয়ান্স ইউ হ্যাভ ক্রস দ্য রুবিকন দেয়ার ইজ নো টার্নিং ব্যাক। এই বিভাজনগুলো বাড়তে 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 সেটারই একটা কনসিকুয়েন্স হচ্ছে যেখানে তোমার লিটারালি মানে ওই ধরনের একটা জেনোসাইড রাইট সিচুয়েশন দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু এই বিভাজনটা প্রথমে হয়েছে ভাষায়, তারপরে হয়েছে সেটাকে তুমি যদি ঘটনা হিসেবে দেখো ঘটনা। ঋত্বিক দেয়ারফর এইবার উনি যেটা করছেন সেটা হচ্ছে গিয়ে যে উনি এই জিনিসটাকে নিয়ে
এটা তো বুঝলাম, এটা একটা তাত্ত্বিক মানে তত্ত্বগত জায়গা থেকে অথবা একটা চিন্তনের জায়গা থেকে এটা আমি বুঝলাম। এবার এই জিনিসটাকে আমি ধরো যদি সিনেমাতে আমি ট্রান্সলেট করতে যাই, ইফ আই এম আ ফিল্ম মেকার, হাউ ডু আই দেন ট্রান্সলেট দিস থট into my technique? What is the epistemology of the concrete? Concretely আমি কি করছি? আইজেনস্টাইন যেটা করছে, উনি একটা মন্তাজ একটা তৈরি করছেন, একটা সিনেমা অফ ডিসকন্টিনিউটি। সিমিলারলি হলিউড একটা সিনেমা অফ কন্টিনিউটি তৈরি করছে, সোভিয়েত সিনেমা একটা ডিসকন্টিনিউটি তৈরি করেছে। আমরা জার্মান সিনেমা ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি অথবা এই ধরনের জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমা দেখেছি, কমপ্লিটলি ওর সেট নিয়ে কাজ, অদ্ভুত জিনিস, কোনোটাই সোজা নয়, অদ্ভুত অ্যাঙ্গেলস, মানে অ্যাট দ্য রুট অফ ইট অদ্ভুত অ্যাঙ্গেলস, যে অ্যাঙ্গেলগুলো একেবারে ইনটুইটিভ নয়, এই জিনিসগুলো আসতে শুরু করেছে, তারা সেই জিনিসগুলোকে উদ্ভব করেছে। বা নিউ ওয়েভের ক্ষেত্রে হ্যান্ডহেল্ড ক্যামেরা, জাম্প কাটস, যদিও বা ওই একটা ছবিতেই উনি ব্যবহার করেছেন, তারপর কিন্তু আর গোদারার কোনো জাম্প কাট ব্যবহার করেননি। ঘটকের ক্ষেত্রে তাহলে কি, আমার এই যে আজকে কথা বলার যে মূল প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে এইটা আমার একটা চিন্তা, মানে আই এম থ্যাঙ্কফুল টু জয়রাজ এন্ড এভরিবডি টু গিভ মি দিস অপরচুনিটি, কারণ আই জাস্ট ওয়ান্ট টু থ্রো ইট আউট যে কুড দিস বি আ ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট ঋত্বিক, যে ঋত্বিকের একটা অরিজিনাল কন্ট্রিবিউশন কি হতে পারে, এবং সেটা কিছুটা ওই গতানুগতিক পার্টিশন ফিল্ম মেকার সেই জায়গা থেকে আমরা যদি বেরিয়ে এসে যদি দেখি তাহলে কি দাঁড়ায়। মানে এটার এই পুরো কথাটা মানে আমি বেস করব অ্যাকচুয়ালি, আমার মনে হয় যে amongst all his films এই পুরো বিষয়টা নিয়ে, এই বিষয়বস্তুটা নিয়ে যেখানে উনি সব থেকে সাকসেসফুলি কাজ করতে পেরেছেন, সেটা আমার ধারণা পেরেছেন, সেটা হচ্ছে সুবর্ণরেখা। এবং আমরা একটা সুবর্ণরেখার একটা ক্লিপ দেখব, সেই ক্লিপটা দেখার পরে আমরা ফার্দার ডিসকাশন করব।
হঠাৎ মনে হলো তুই যেন সত্যিই বড় হয়ে তোদের দুজনেরই দেখেছি দুঃখ কষ্ট ছাড়া আর যেন কোনো কথাই নেই। অভিরামের কি যেন একটা লেখা কাগজে বেরিয়েছিল, ছাপাড়াক্ষরে নামটা প্রথমে দেখে বেশ খুশি হয়েছিল মনটা, কিন্তু পড়তে গিয়ে দেখি দম আটকে আসে। ওসব মানুষ পছন্দ করে না। সুন্দর জিনিস দেখাবি তবেই তো মানুষ দেখবে, শুনবে, পড়বে। অত শুধু ভেবে তো গান করি না দাদা। ও হ্যাঁ, অভিরামের শেষ দিকটা পড়েছিস? না, ও এবার ফাইনাল পরীক্ষা হয়ে গেল, লিখেছে ছুটিতে বাড়ি আসতে পারবে না, হস্টেলের বন্ধুদের সঙ্গে দৌড় দেখতে যাবে। পরে আমার মনটা খারাপই হয়ে গেল। পরীক্ষার জন্য 1 বছর আসতে পারেনি, তা খেটেছে খুব, একটু ঘুরুক। চল ভেতরে চল, কথা আছে। আজ বিকালে মুখুজ্জেরা খাবে। তাই নাকি? ম্যানেজার বাবু রিটায়ার করেছে, আমি নতুন ম্যানেজার হলাম তো, তাই খাবো বলে ধরে। মা, তুমি ম্যানেজার হলি? হ্যাঁ। কিন্তু আজ তো হারবার নয়। তুমি বিশ্রাম করে স্নান করতে যাও, আমি দৌড়ে গিয়ে কিছু জোগাড়ের চেষ্টা করি। আচ্ছা। হ্যাঁ। কিরে অভি, তুই যে লিখেছিলি পরীক্ষার পর বন্ধুদের সঙ্গে কোথায় বেড়াতে যাবি? ভালো লাগলো না, পরীক্ষাতে বড় খাটতে হয়েছে, রেজাল্ট বেরোতে দেরি হয়েছে, তাই ভাবলাম তোমার কাছে এসে বিশ্রাম নিই। আজ মুখুজ্জে খাবে, দেখ তো সীতাকে বোধহয় বাজার টাজার করতে হবে। তোমার দাদা ম্যানেজার হয়েছেন গো, সব দিক দিয়ে আমার উন্নতি হয়েছে। হ্যাঁ রে, পরীক্ষা কেমন দিলি বললি না তো? মন্দ হয়নি জানো দাদা, একজন বড় পাবলিশারের সঙ্গে আমার একটা বই ছাপাবার ব্যবস্থা করেছি, এখানে বসে লিখে ফেলবো। কি যে সাইবর্ষ লিখছ আজকাল, কিছুই বুঝি না বাবা। পুরনো ঝগড়াটা কিছুক্ষণ পরেই আরম্ভ করা যাবে দাদা। ভালোই করলো পরীক্ষা। ভালো করা দরকার, ওর জন্য আমি জার্মানিতে অ্যাপ্লিকেশন করেছি। ওকে আমি জার্মানিতে পাঠাবো ইঞ্জিনিয়ারিং শিখতে। ও, পরীক্ষা হয়ে গেল রে, ফিরে এলাম। কেন? কেন কি? ইস্তেপত্তি চিঠি লেখা হয়েছিল বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবে, গেলে না? একা যেতে ভালো লাগলো না। ন্যাকা। আমার প্রথম উপন্যাসের জন্য একজন পাবলিশার পেয়ে গেছি, লেখা আরম্ভ করে দিয়েছি। আজ পর্যন্ত কোনো লেখা তো তোকে না দেখিয়ে ছাপাইনি, শুনবি না? তোর নিকুচি করেছে। ছাড়ো। হাতে লাগলো বুঝি? তুমি 1 বছরে কত বড় হয়ে গেছো। আমার এই নতুন উপন্যাসের নায়ক একটি ছেলে। ছোটবেলার কথা তার আবছা আবছা মনে পড়ে। সে বুঝতে পারে তার বাবা মা অত্যন্ত গরিব ছিলেন। তাদের নিজের গ্রামের নামটা তার মনে আছে, কিন্তু ওনামের গ্রাম বাংলাদেশের প্রতি জেলাতেই ছড়িয়ে আছে। তার শুধু জানা আছে খুব চড়া একটা নদী পেরিয়ে ঠিক তার ধারেই ছিল তাদের বাড়িটা। ছোটবেলা থেকে অবাক হয়ে সে ভেবে আসছে কোথা থেকে সে যে এলো। তার মার কথা মনে পড়ে, শীতের মধ্যে কাঁপতে কাঁপতে রাত্রির বেলা ট্রেনে করে অনেক ভিড়ওয়ালা একটা স্টেশনে এসে তারা পৌঁছেছিল। তারপর তার মা কোথায় যে হারিয়ে গেল।
তার মার ফেলে মাথা বুঝতে তার কি ভীষণ ইচ্ছেই না করতো। মা নেই, কিন্তু তোমরা তো আছো। সারা বছর ধরে বাড়ি ফেরার জন্য অনুভব করেছে। সত্যি এই কথা লেখনি তো? কি জানি, লিখতে পারলাম না। আর মন কেমন যে কেন করতো সে তো আজই বুঝলাম। আগে বুঝুনি। একদম না, সত্যি। আচ্ছা, তোমার কি? কতদিন এই সমস্ত মনের মধ্যে লুকানো রয়েছে? অনেকদিন। চলো, দেরি হয়ে গেল। এই এই যে শর্টটি, এটা মানে এর এই মানে যখন এই ছবিটা যখন সুবর্ণরেখাঙ্কন তৈরি হচ্ছে, পৃথিবীতে আমি তো অন্তত আমি এত ছবি দেখেছি, আমি কোনো ছবিতে আমি এই জন্যই এই সেকশনটা আমি চুজ করি, কারণ এই যে কনস্ট্যান্টলি একটা 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 লোকেশন আছে, একজন প্রোটাগনিস্ট আছে যার থ্রু দিয়ে গল্পটা বলা হচ্ছে, কিন্তু অলমোস্ট মোস্ট অফ দ্য টাইম দে ইদার ব্যাক টু ক্যামেরা, আর অথবা আমি লম্বা লম্বা সুইপিং প্যান করে যাচ্ছি। এই একটা গান আমরা যখন শ্যুট করি, আমরা তো নর্মালি সেটাই করি না, যে গানটা গাইছে তার ফেসটা থাকছে। যেখানে অভিরাম এবং সীতা মানে অভিজ্ঞান এবং সীতা যখন জঙ্গলেতে রয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি দে আর বেসিক্যালি ব্যাক টু ক্যামেরা। When you don't see the face of the character, what do you see? You see the trees, you see the nature. কারণ মিনিং মেকিং এর যে লোকেশনটা, যেটা একটা ফেসে থাকে, যেটা একজন অ্যাক্টর, দুজন এরকম ভালো অ্যাক্টর তাদেরকে চুজ করা হয়েছে, তাদের যে মুহূর্তে সেই ফেসটা থাকছে তুমি তো সেই ফেসটা দেখবে, এবং সেই ফেসটার থ্রু দিয়ে তুমি ফ্রেমটার মানে তৈরি করার চেষ্টা করো। আই এলিমিনেট দ্যাট, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে মানে এইটুকুনি সিকোয়েন্সের মধ্যে যে কতগুলো আইডিয়া উনি যে বুঝেছেন, সেটা মানে সেটা সত্যি মানে হাত পা ঠান্ডা হয়ে যায় আর কি। কারণ ওই সময় দাঁড়িয়ে এই জিনিসগুলো এখন যতটা আমি ইজিলি অ্যানালাইজ করতে পারছি, জিনিসটা ভেবে বার করা ওয়াজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, যেখানে আমরা শুরুতেই যেখানে আমরা সীতাকে দেখছি আর কি, মাধবীকে দেখছি, দেখবে যে শর্ট মানে ইভেন এই জঙ্গলেতেও শর্টটা ইদার আই লেভেলের ওপরে
অথবা আই লেভেলের তলায় কোনো জায়গাতেই তুমি হরাইজন দেখতে পাচ্ছ। দ্য হরাইজন লাইন হ্যাজ বিন এলিমিনেটেড। এটা কিন্তু ক্যামেরা মানে একটা যারা মানে বিন্দু বিসর্গ ক্যামেরা মানে আমি সেই মোবাইল ফোনও বলছি, তারা যারা একটু ছবি তুলেছে তারা কিন্তু এটা বুঝতেই পারবে যে দোজ থিংস আর ভেরি কনসিয়াস চয়েসেস। ওটা অটোমেটিক্যালি হয় না আনলেস ইউ ওয়ান্ট ইট দ্যাট ওয়ে। তোমাকে একটা পজিশন নিতে হয়, তোমাকে হাতটাকে তুলতে হবে, নাহলে নামাতে হবে। এক্ষেত্রে এই ভারী ভারী ডিজিটাল ক্যামেরা তার স্ট্যান্ড নামাওড়ে ওঠাওড়ে নামাওড়ে ওঠাওড়ে এটা করে যাচ্ছে, এবং উনি কনস্ট্যান্টলি হরাইজনটাকে উনি এলিমিনেট করে যাচ্ছেন। নাও আই উড আর্গিউ ওরা একটা কারণ হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটা যে আমরা করি না তা নয়, আমরা এটা এখন করি। আগে এই জিনিসগুলো মানে অ্যান্সেল অ্যাডামসের ছবিগুলো দেখলেই বোঝা যায় যে মানে কি স্ট্রং মানে হরাইজন নিয়ে কাজ। তার কারণ হচ্ছে কি যে স্কাই এবং তলার গ্রাউন্ড সেটা সেপারেশন, সেটাকে 1/3 2/3 রুলেতে ভাগ করা, অ্যান্ড দ্য হোল লিটারালি দ্য হোল অফ কম্পোজিশন, দ্য কম্পোজিশনাল আইডিয়া, the whole approach to composition is basically, you know, predicated on understanding where you want to keep the horizon. Horizonটা কত so it's that important. এই ভদ্রলোক কি করছেন জিনিসটাকে হাফ করা। Let's see where we go from there. এই জিনিসটাকে যদি হাওয়া করে দাও তাহলে যেটা হতে শুরু করে সেটা হচ্ছে কি যে আমরা তো পৃথিবীটাকে যেভাবে দেখি দু চোখ দিয়ে, that is a stereoscopic vision, and therefore we have a perception of depth. But when you use a camera and then you have that projected on the screen is two-dimensional. এই থার্ড ডাইমেনশনটা, এই ডেপথটা তৈরি করতে হয়, এবং ইনফ্যাক্ট আলোর একটা মেজর কাজ কিন্তু এই জিনিসটা যে থ্রু কন্ট্রাস্ট, থ্রু নানান গ্রে স্কেল, হ্যাঁ, ইন্টেন্সিটি, লুমিনেন্স, এই ডেপথটা তৈরি করা, যে কোনটা আগে কোনটা পরে, নাহলে কিন্তু সবকিছু মনে হবে প্লাস্টার। এইবার এই যে উনি এই জিনিসটাকে উনি ইন্টেনশনালি করছেন কেন, তার কারণ হচ্ছে আমার মনে হয় একটা দিক থেকে, আমি ভ্যান আইকের একটু ছবিটা দেখা, look, this is what we would have post Renaissance. এই যে ছবিটা যে জিনিসটাকে দেখছি আমরা, এই জিনিসটাতে কিন্তু মানে ভ্যান আইক ইজ আ ক্লাসিক এক্সাম্পল। এই যে লাইনগুলো সাইডের থেকে লাইনগুলো, এইগুলো কিন্তু দে আর কনভার্জিং অন দ্যাট মিরর। ওই মিররটাকে পেছনের ওই ব্যাকগ্রাউন্ডটাতে কিন্তু এই লাইনগুলো কিন্তু কনভার্জ করছে। রেনেসাঁ পেন্টিং এর এইটা একটা ম্যাসিভ 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 ইম্পোর্ট, যে দের ইজ ডেপথ and there is convergence. এই লাইনগুলো, এবং মানে ক্লাসিক যারা লিওনার্দোর লাস্ট সাপার দেখেছে, ওর প্রত্যেকটা লাইন অ্যাকচুয়ালি এই জায়গাটায় ক্রাইস্টের কপালে গিয়ে এন্ড করে, ঠিক এই জায়গাটা শেষ হবে, প্রত্যেকটা লাইন উইল মিট হিয়ার অ্যাকচুয়ালি, মানে হি ইজ দ্যাট প্রিসাইজ, ঠিক আছে। এবং এর থ্রু দিয়ে কি করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে এই যে ফোরগ্রাউন্ড, মিড গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা, এই ডেপথের ইলিউশনটা তৈরি করা হচ্ছে। ইস্যু ইজ যে যখন তুমি এই ডেপথের ইলিউশনটা যখন তুমি তৈরি করছো, দিস ইজ নট আ ভেরি ইনোসেন্ট থিং। এটা অতটা মানে জাস্ট ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ওরকম নয়, কিন্তু ফোরগ্রাউন্ডে যেই জিনিসটা সেটা ইজ ইম্পর্টেন্ট, মিড গ্রাউন্ডে যে জিনিসটা সেটা নট দ্যাট ইম্পর্টেন্ট, ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা সেটা তুমি অবচর করলেও হয়। বিরাট একটা এই যে পেছনে যে কাঁচটা রয়েছে, এটাতে কিন্তু এই পুরো ঘরটা ইজ রিফ্লেক্টেড ব্যাকওয়ার্ডস, সেটা যদি বড় করা যায় দেখতে পাবে। ভ্যান আইক ইজ দ্যাট প্রিসাইজ, কিন্তু দ্য হোল ইস্যু ইজ যে আমরা জেনারেলি ওটা ইগনোর করবো, আমরা সামনে দুজনকেই দেখবো জেনারেলি। সো এই যে ফোরগ্রাউন্ড, মিড গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, দোজ আর অলসো মানে ইউ আর অজান্তে ইউ আর ক্রিয়েটিং আ কাইন্ড অফ আ পাওয়ার হায়ারার্কি ইন টার্মস অফ ইম্পর্টেন্স। কে ইম্পর্টেন্ট, কে ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট সে আগে, যে তার থেকে কম ইম্পর্টেন্ট সে পেছনে। মানে প্রাইম মিনিস্টার সামনে, পেছনে তার সেক্রেটারি, তারপরে তার খানসামা হবে কি ভাবছে, সে পেছনে দাঁড়িয়ে থাকলে না দেখা গেল কিছু আসে। সো ইউ অলসো ক্রিয়েটিং আ পাওয়ার রিলেশন within that kind of a frame. Problem with cinema is যে তুমি যখন একটা ফিল্ম তৈরি করছো তখন you're using something called a camera.
দ্য ক্যামেরা ইজ আ রেনেসন্স মেশিন। এই মেশিনটার মধ্যেই এই পার্সপেক্টিভটা ইনগ্রেন, মানে ইটস অ্যান ইডিওলজিক্যাল অ্যাপারেটাস। সো এই জিনিসটা ঢুকে বসে আছে, ওটাকে কিছু ওটাকে এলিমিনেট করা যাবে না। এই ভদ্রলোক যেটা করবার চেষ্টা করছেন, ইট ইজ ওই অন্য রাধাকৃষ্ণ ছবিটা না? আচ্ছা, এটাতে আমি আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে গিয়ে যে আমরা দুটো শব্দ ব্যবহার করি, একটা হচ্ছে অডিয়েন্স এবং আরেকটা হচ্ছে স্পেকটেটর। অডিয়েন্স এবং স্পেকটেটোরিয়াল পজিশন দুটো কিন্তু এক না। দ্য অডিয়েন্স ইজ আ কালেকশন অফ পিপল, ও বসে আছে এই অবধি, দিস ইজ অ্যান অডিয়েন্স। কিন্তু এই স্ক্রিনটা দেখার স্পেকটেটোরিয়াল পজিশন কিন্তু এই রকম একটা জায়গা থেকে হবে, মানে যেই জায়গা থেকে তুমি এক্স্যাক্টলি পুরো জিনিসটা অনুপাতটা এক্স্যাক্টলি পাচ্ছ, এই জায়গা থেকে যেটা স্যান্ড্রা দেখছে অথবা দেখছো ওটা একটু ইটস স্লাইটলি স্কিউয়ার্ড, ঠিক আছে? সো দিস মাইট বি অ্যান অডিয়েন্স, বাট দেয়ার ইজ ওয়ান স্পেকটেটোরিয়াল পজিশন। লুয়ার অথবা যে কোনো ওরকম ইউরোপিয়ান মিউজিয়ামে গেলে দেখতেই পাবে, মানে একদম কোথায় তুমি বসে জিনিসটা দেখবে সেটার জন্য একদম চেয়ার পাতা আছে। তুমি ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে সামনে পাতা আছে, ওইখানটা বসবে, ওইটা দেখবে। দিস ইজ ইউর স্পেকটেটোরিয়াল পজিশন। ওকে, নাও একটা which means by this logic একটা মোবাইল ফোন যখন একজন দেখছে সবসময় স্পেকটেটোরিয়াল পজিশন হতে পারে, নট নেসেসারি। তুই যদি এরকম ভাবে দেখিস, একটা কাউকে একটা দেখাচ্ছে, হ্যাঁ মানে আমরা জেনারেলি যখন একটা you tend towards that, মানে তোর স্পেকটেটোরিয়াল পজিশনটা যেটা, দ্যাট ইজ দ্য মানে সব থেকে বেশি অ্যাকিউট এবং প্রাইমারি পজিশন, যেখান থেকে তুই পুরো জিনিসটাকে ইন দ্য ফরম্যাট রেন্ডার ইন দ্য ওয়ে ইট ইজ সাপোজ টু রেন্ডার তুই দেখতে পাচ্ছিস, মানে ইউ আর গেটিং অল দ্য পলিটিক্স। তুই মোবাইলটা একটু ঘুরিয়ে দেখলি কালারটা শিফট হতে শুরু হ্যাঁ, করে, correct. দ্যাট ইজ নট, ইউ মাইট বি অ্যান অডিয়েন্স, তুই ইনফরমেশনটা পাবি, কিন্তু তুই দ্যাট ইজ নট ইউর স্পেকটেটোরিয়াল পজিশন, ঠিক আছে? রাধাকৃষ্ণ এইটা ফর ইনস্টেন্স, দিস ইজ আওয়ার সিস্টেম, দিস ইজ প্রি রেনেসান্স। এবং এইখানে তুমি যদি দেখো, তাহলে তুমি দেখো কতগুলো জায়গাতে গন্ডগোল। এক তো হচ্ছে গিয়ে ইটস নট দ্যাট দের ইজ নো ডেপথ, দ্য ডেপথ ইজ দেয়ার। আমরা জানি যে নদীটা একটু আগে, ক্যারেক্টারগুলো একটু পেছনে, সেটা জানি, বাট দের ইজ নো কনভার্জেন্স। কোনো লাইন এসে কোনো সেন্টারেতে মিট করছে না, প্রথম কথা। সো দ্য আইডিয়া অফ ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, মিড গ্রাউন্ড, দ্যাট থিং ইজ কাইন্ড অফ আনস্টেবল। এক। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে কৃষ্ণ, এতগুলো কৃষ্ণ, সো উইচ মোমেন্ট, কোন মোমেন্টের কথা বলছি এখানে? মানে শুধু যে স্পেকটেটোরিয়াল পজিশন ইন টার্মস অফ স্পেস বলছি তা নয়, স্পেকটেটোরিয়াল পজিশন ইভেন ইন টার্মস অফ টেম্পোরালিটি ঘটে গেছে। তুমি যে কোনো জায়গা থেকে, তুমি ওই জায়গাতে দাঁড়াতে পারো, তুমি এই জায়গাটায় দাঁড়াতে পারো, তুমি মধ্যখানে দাঁড়াতে পারো, এই নানান জায়গায় দাঁড়াতে পারো। অ্যাজ আ রেজাল্ট যেটা হচ্ছে, এবং যেটা আমার মনে হয় ঋতিকবাবুরা যেই জায়গা থেকে রেসপন্ড করছেন, সেটা হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট ইন টার্মস অফ ফ্রেমিং, এই ধরনের মানে আ ফ্রেম অটোমেটিক্যালি ক্রিয়েটিং আ কাইন্ড অফ আ পাওয়ার লজিক, এইটা আমি হতে পারি। অন্তত সেটা চেষ্টা করব যাতে সেই জিনিসটাকে এলিমিনেট করা। এই পুরো জিনিসটাই হয়ে যাচ্ছে যেখানে তোমার, এবং সেখানে আই কাম ব্যাক টু হোয়াট আই ওয়াজ সেইং আর্লিয়ার, সেটা হচ্ছে গিয়ে যে যেখানে এই স্প্লিট বিটুইন একটা ভাষা, যেখানে সেটা ঋতিকবাবুও বলছেন এবং সেটা মানিকবাবুও বলছেন খুব ইন্টারেস্টিংলি একটা লেকচারেতে বার্লিনেতে, রেডিওতে, যে একটা ভাষা একটা সময় পসিবল ছিল, এবং উনি উপনিষদের এক্সাম্পল দিচ্ছেন, যেইখানে আমি কিন্তু মানুষ নিয়ে কথা বলছি না, গাছ নিয়ে কথা বলছি না, একটু পশু নিয়ে কথা বলছি, বুঝতে পারছি, তিনটেই একই রেজিস্টারে প্লে করছে। সো দেয়ার ইজ নো হায়ারার্কি, সো এভরিথিং ইজ অন দ্য সেম প্লেন অ্যাট দ্য সেম টাইম, মানে সময়েরও কোনো হায়ারার্কি নেই। সময়টাও মানে ইটস দ্য মেসানিক টাইম, মানে ভগবান যদি সময় দেখেন, ওনার কাছে তো শুরু থেকে শেষ অবধি পুরোটাই তো ওনার কাছে একটা ক্ষণ, একটা মুহূর্ত। সো এবার সেইখানে একটা কোনটা তোমার আগে পড়ে, মানে যেটাকে আমরা এম্পেরিক্যাল সেন্সে ক্রোনোলজি বলি, সেই ক্রোনোলজি সমাজনে কা কোই জরুরত নেই, ইউ মেক ইয়োর ওন মিনিং আউট।
because I have a position, you might have another position from where you might create a completely different meaning, and I have no qualms with it. Tomarta is exactly as much true as mine. সেরকম কোনো গিভেন স্পেকটেটোরিয়াল পজিশন অথবা ওই ধরনের কোনো পাওয়ার যে একটা হায়ারার্কি যেটা সেটা কিন্তু থাকছে না। সো এই জিনিসটাকে থ্রু আ মেশিন যেটার মধ্যে অলরেডি এই পুরো বক্তব্যটা অলমোস্ট ইনগ্রেন করা আছে, সেইটার থেকে বেরোনো, সেটার থেকে কোনো মতে সেটাকে এলিমিনেট করা, এই জিনিসটা কিন্তু ইটস নট ইজি। নাও ইন্টারেস্টিংলি ওই সিকোয়েন্সটা যেটা দেখলাম সেটার মধ্যে দুটো ইনফ্যাক্ট সেদিনকে আমি আমার বন্ধু আমরা ডিসকাস করছিলাম যে এফটিআই থেকে ডিরেকশন পাস করে ডিরেক্টর কত আছে, আমরা 10 জনের নাম বলতে পারি, ঠিক আছে? আছেন অনেকেই আছেন, তার মধ্যে মানে সেটা তোমার সন্তোষ সেবানো হতে পারে, কিন্তু তিনি সিনেমাটা ব্যাপার ছিল। রাজু হিরানি হতে পারে, সে তো এডিটিং ছিল। সুভাষ ঘাই হতে পারে, সেটা অ্যাক্টিংয়ে ছিল। হ্যাঁ, এরা অনেকেই হয়েছেন ডিরেক্টর, কিন্তু ডিরেকশন পাস আউট করে ডিরেক্টর হওয়া খুবই কম হয়েছে। ইন্টারেস্টিংলি তার মধ্যে 50% অফ দেম অ্যাকচুয়ালি ওয়্যার ঘটক স্টুডেন্টস। ঘটক বাবু যতদিন ওখানে ডিরেক্টর ছিলেন ততদিন অ্যাকচুয়ালি ডিরেক্টরস ওয়্যার প্রডিউসড। তার থেকে সিনেমাটোগ্রাফার, ভালো সিনেমাটোগ্রাফার বেরিয়েছেন দিগ্গজে, কে কে মহাজন। এখন কে কে মহাজন হচ্ছে গিয়ে যে অলমোস্ট ওই এফটিআই তোমার ওই শেক্সপিয়ারের মতো, মানে যে পুরো ইংরেজি লিটারেচারটাই অ্যাকচুয়ালি আইরিশ, কিন্তু আমাদের শেক্সপিয়ারটা আছে, ওই একবার শেক্সপিয়ার ঝুলিয়ে দিলাম, ব্যাস তুমি চুপ করে। কিন্তু বাকি পুরো ইংরেজি লিটারেচারের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ক্যারিকুলাম কিন্তু আইরিশ লিটারেচারের চলছে, আইরিশ লোকেদের চলছে। সো এইবার সেইখানে এখানেও জিনিসটা নাই, ওই তো কে কে মহাজন। কিন্তু কে কে মহাজনের থেকেও বড় ব্যাপার, সেখানে কুমার সাহানি হয়েছে, সেখানে মানিক কলের মতো লোক তৈরি হয়েছে, সেখানে আদুর গোপাল কৃষ্ণের মতো লোক তৈরি হয়েছে, অরবিন্দন মতন লোক তৈরি হয়েছে, মানে এই জন আব্রাহাম এর মতন লোক তৈরি হয়েছে। মজার জিনিসটা হচ্ছে এরা ঋত্বিক বাবুকে নিচ্ছেন বলে, এবং দ্যাট আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই ঋত্বিক ক্যান কাম অ্যাক্রস অ্যাজ ক্যাজুয়াল অ্যাট টাইমস। তার কারণ হচ্ছে কি যে ভালো ছাত্রদের টাইপস। মানে ওই আমার অম্বরীশ বলে আমার এক বন্ধু ছিল আর কি, তো ওকে ইকুয়েশন দিল, ও ইজ ইকুয়াল টু √1 আমি বললাম কোথার থেকে পেরিয়ে এটা, বলে তো দেখেই বোঝা যাচ্ছে। আরে দেখে বোঝা যাচ্ছে মানে কি, ওটা তো এত বড় ইকুয়েশনটা যে সেটা তো সলভ করতে হবে আর কি। ঋত্বিকবাবুর ক্ষেত্রে জিনিসটা ওই রকম, সেটা হচ্ছে কি যে স্টার্টস অফ উইথ সামথিং উইচ ইজ সে গ্রামাটিক্যাল, মানে আচ্ছা ঠিক আছে চলো আমরা এরকম ক্লোজ শর্ট কাউন্টার শট, হি গেটস বোর্ড প্রিটি ফাস্ট। তার কারণ হচ্ছে হি ইজ লুকিং অ্যাট সামথিং কমপ্লিটলি, ইটস নট জেনারেটিং মিনিং ফর হিম। এই মিনিংটা কিন্তু শুধু মানে নয়, এই মিনিংটা ইন্টেন্সিটিও হয়। I go by the intensity of the thing, not just যে না এটার পরে তো এটা হয়, কিছুই হয় না, আমি যেটা করব সেটাই হবে। এবার অ্যাজ আ রেজাল্ট হি ইজ গোয়িং থ্রু টেকনিক সো ফাস্ট যে আই উইল শো ইউ যে জাস্ট ওইটুকু সিকোয়েন্সের মধ্যে দুটো আইডিয়া যেটা রয়েছে সেই দুটো কিন্তু আস্ত সিনেমা হয়ে গেছে। ওই একটা টেকনিক নিয়ে পুরো সিনেমা হয়ে গেছে, একটা এবং আরেকটা মানিকল উস্কি রুটি করছে, ঠিক আছে? উস্কি রুটি একবার একটা নো হরাইজন, পুরো জিনিসটা ইজ ফ্ল্যাটেন্ড আউট। পরের ক্লিপটা চালা।
দুটো ক্ষেত্রেই, এবং এইটা কেন মানে ইটস আ ফ্যাক্ট যে এই জিনিসটা যে ওরা যে করছে, এই জিনিসটা যে ডেলিভারেট, তার কারণ আছে। তার কারণ হচ্ছে গিয়ে যে কে মহাজনের এটা নিয়ে বিশাল লেখা আছে যে কিভাবে ওরা এই জিনিসটাকে অ্যাচিভ করেছিলেন। মানে 85 মিলিমিটার লেন্স, 105 মিলিমিটার লেন্স, সেইটাকে দিয়ে হরাইজনটাকে এলিমেন্টারি, দিস ওয়াজ আ ভেরি ডেলিবারেট ওয়ে অফ, মানে এক তো হচ্ছে গিয়ে যে মানে ওর পুরো কম্পোজিশনাল উবারটা বাইরে, এখানে যে রেশিওটা দেখছো সেটা কিন্তু উস্কি দুটি নয়, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফিল্ম আর্কাইভের রেস্টোরেশন কমপ্লিটলি ঘেঁটে দিয়েছে রেশিওটা। দিস ইজ 69, whereas the film was academy ratio 43, সো এতটা ওয়াইড নয় জিনিসটা, ফার মোর স্কোয়ারিশ। কিন্তু ননদালেস বেসিক্যালি এইটা ওরা থেকে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ তো একটা অংশ বাদ দিয়ে মানে রিফ্রেম করেছে। হ্যাঁ। হ্যাঁ, মানে তুমি কেন করবে সেই জিনিসটা এটা মানে উস্কি গুটি যাই হোক, এবার ওদের মনে হয়েছে যে না না কে বোধহয় फॉर्मेट थोड़ा प्रॉब्लम था उसका फ्रेमिंग में, पता है वो कर देता है। তো এবার সেখানে সেই জিনিসটা করতে গিয়ে ওরা এই জিনিসটা করছে। কিন্তু নামদালেস এইখানে এই শর্টগুলো কিন্তু কেন এরকম ভাবে করায়, পুরো জিনিসটা কিন্তু উনি কিন্তু লিখেছেন, কে মহাজন খুব এক্সটেন্সিভলি লিখেছেন যে কিভাবে এর পুরো ফ্রেমিংটা ইজ বেসিক্যালি ইন্সপায়ার্ড বাই অমৃতা শেরগিলস পেইন্টিংস। সো সেইখান থেকে উনি নিচ্ছেন। কিন্তু আবার এই যে ফ্ল্যাটনেস, হরাইজনটাকে এলিমিনেট করা, এই জিনিসটা যে একটা খুব কনসিয়াস চয়েস ছিল মানিকবাবু, সেটা কিন্তু উনি সেই জায়গাটা মেনশন করেছেন। ইনফ্যাক্ট মানি would later go on to write a very 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 important piece, essay called Scene from Nowhere। বোঝাই যাচ্ছে কি বলবার চেষ্টা করছেন, সেটা হচ্ছে কি যে নট সিন ফ্রম এনিওয়্যার, অথবা আমাদের মনে হচ্ছে যে সিন ফ্রম নোওয়্যার, নো, ইটস সিন ফ্রম এভরিওয়্যার। Any point, any position within that frame is right. There is no one position of knowledge from where you, which takes you to the truth. ওরকম কিছু। It is just multiplicity of positions, multiplicity of meanings, and multiple truths. So the whole idea of dogma doesn't exist. মানে পুরো জিনিসটাই, পুরো মিনিং মেকিং এর স্ট্রাকচারটাই খুব আনস্টেবল এবং ফ্লুইড। সো এই ক্ষেত্রে ঘটকবাবু যে জিনিসটা ট্রাই করছেন, এবং যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গিয়ে যে ইভেন ওনার ছাত্ররা ওনাকে কিছু কিছু ক্ষেত্রে একটু মিসআন্ডারস্ট্যান্ড করছেন। যেমন জন অ্যাব্রাহাম ইনফ্যাক্ট ঘটককে মানে অ্যাজ আ আইকনিক প্রেজেন্স ট্রিট করছেন অ্যাজ আ পার্সন হু হ্যাজ আ ডিফারেন্ট, মানে হু হ্যাজ আ কাউন্টার এস্থেটিক টু রবীন্দ্রনাথ's very feudal aesthetic। এবার দ্য প্রবলেম ইজ যে যেই লোকটাকে উনি এইভাবে প্লেস করছেন, সেই লোকটার কিন্তু একটা ছবি নেই যেখানে অন্তত রবীন্দ্রনাথের তিনটে গান নেই। কনস্ট্যান্টলি উনি ব্যবহার করছেন, তার কারণ হচ্ছে দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। সেটা ঘটককে জিজ্ঞেস করা হয়েছিল ভাই রবীন্দ্রনাথ এরকম বলেছিলেন না, এই যে ডান্সিং মাঙ্কি এরকম কেনা বলেছিলেন, এটা নিয়ে খুব ক্রিটিসাইজ হয়েছে। না, ও ঘটক বাবুর অ্যাকচুয়ালি একটা গন্ডগোল আছে। ও মানে তুই যদি ওরকম ভাবে প্রশ্ন করি ঘ্যাড়াং করে একটা বলে দেবে, তারপরে কিন্তু পুরো জিনিসটা ওই যে ফেমাস ঘটনা যেখানে বার্গম্যানকে বুর্জোয়া ফিল্ম মেকার বলে ক্লাস ফাঁসে বুঝিয়ে ফুজিয়ে দিয়ে ফিরে, সেদিন তোর এফটিআইতে অ্যাকচুয়ালি তখন বার্গম্যান রেট্রো চলছিল, তো ছেলেরা গিয়ে কমপ্লিটলি বার্গম্যানের শো ফো সমস্ত বন্ধ ফন্ধ করে দিয়ে দিস দ্যাট, তখন উনি সবেমাত্র ঢুকেছেন আর কি বিকেলবেলা ছবি দেখবেন বলে ওয়াইল্ড স্ট্রবেরিজ। তখন বলছে যে সে কি চলছে না কেন, বলছে না স্যার ও তো স্টুডেন্টরা তো বন্ধ করে দিয়েছে। গিয়ে জিজ্ঞেস করেছে, বলছে যে তোমরা বন্ধ করেছো কেন বার্গম্যানের ছবি?
বলছে স্যার এই তো বুর্জুয়া ফিল্ম মেকার, আপনি তো বলেছেন ক্লাসে, বলছে দ্যাটস বিটুইন মি অ্যান্ড বার্গম্যান, অ্যাজ ফার এজ ইউ আর কনসার্ন চালাও সো এবার That was Monikov. হ্যাঁ That was Monikov. এদেরই ব্যাচ। তো এবার এবং তাছাড়াও অনেক 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 এরকম ঘটনা, মানে অ্যানেকডোটস উইথ ঘটক অ্যাবাউন্ড আর কি, মানে মানে ওই পুনার ওদিকে ওরা একটা লোকেশন দেখতে যাচ্ছিল, তো সেখানে ঘটকবাবু এখন ওই সামনে একটা পুকুরে একটা ঢিল ছুড়ে মারেন অ্যাপারেন্টলি, জাস্ট এজ অ্যান অ্যাসাইড। তো কে ওয়াজ ওয়াকিং বিহাইন্ড হিম, খুব পছন্দ করতেন ওকে, বলছিল কে ইয়ে কেউ। তো এবার কে ভেবেছে যে মানে দাদা পুকুরে ঢিল ছুড়ে মানে মানে এবং জিজ্ঞেস করছে ইয়ে ক্যা হুয়া, মানে সে তখন কনসাসনেস তার মধ্যে, মানে ইউ নো রিপলস অফ কনসাসনেস হেলথ এন্ড এটসেট্রা এটসেট্রা। तो और बोलছে অ্যাবসলিউটলি কারেক্ট, বলছে এই কাম কর, তুই थोड़ा सामने आके देख और इजी दिखेगा तेरे को। वो सामने এসে মেরেছে পেছনে এক লাথি, জলে পড়ে গেছে। तो बोलছে যে इतना कुछ बोला, ये नहीं बोला कि मैंने पत्थर फेंका पानी में। বলছে এই সেন্টেন্সটা ছাড়া তুই সব বললি ভাই, এটা আগে বল যে আপনি ফেলেছেন, এবার ইট ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ, সেটা পরের ব্যাপার, কিন্তু হোয়াট ইজ দ্য মেটেরিয়াল ফ্যাক্ট সেটা আগে ডেসক্রাইব করো ভাই। সো প্রথমেই স্পিরিচুয়াল হয়ে গেল তো, ঠিক আছে। সো এই মানে মানে ঘটক হ্যান্ডেল করাটা একটু 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 কমপ্লিকেটেড, একটু কমপ্লিকেটেড, মানে আমাদের রিলেশনটা একটু ওনার সাথে, কারণ উনি একটা জিনিস একটা জায়গায় বলছেন, পর মুহূর্তেই সেটাকে উনি রিজেক্ট করে দিচ্ছেন, তার কারণ হচ্ছে হি ক্যান, ওনার মনে হচ্ছে ইটস নট ওয়ার্কিং, উনি হি হ্যাজ থট থ্রু দ্যাট অলরেডি, তুমি এখনো পৌঁছাচ্ছি। এবার যেমন মানি এই জায়গাটাতে উনি একটা আইডিয়া ব্যবহার করছেন, যে ঘটকের আইডিয়া, যেখানে যদি আমি হরাইজনটাকে যদি এলিমিনেট করি তাহলে আমি একটা ফ্ল্যাটনেস পাচ্ছি, যেইখানে ওই ধরনের একটা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিলেশনশিপ যেটা একটা ফ্রেমের নর্মালি তৈরি হওয়ার কথা, সেই জিনিসটা হচ্ছে। এবং সেইখান থেকে আমি একটা অন্তত একটা কমেন্ট করবার পজিশনে আছি যে ওকে, সো I'm not completely eliminating it, আমি কোনোবারই বলছি না যে এটা একদম শেষ কথা হয়ে গেল, তা নয়, কিন্তু অ্যাটলিস্ট আমি ডিস্টেবিলাইজ করে দিচ্ছি। নাও ওয়্যার উই গো ফ্রম দেয়ার ইজ আনাদার ম্যাটার। ঘটকের ক্ষেত্রে উনি সেই এলিমেন্টগুলোই ব্যবহার করছেন ওনার ছবিতে, ফ্রেমিংয়ে। উনি সুবর্ণরেখাতে শেষের দিকে কঠোপনিষদ ব্যবহার করছেন, উনি উপনিষদ ব্যবহার করছেন, উনি রবীন্দ্রনাথ ব্যবহার করছেন। এই প্রত্যেকটা এলিমেন্টই অদ্ভুতভাবে, জল ঠিক আছে ব্যবহার করছেন প্রচুর, এই প্রত্যেকটা এলিমেন্টই অদ্ভুতভাবে, কিন্তু একটা জিনিস এইগুলোর মধ্যে প্রচন্ড কমন, সেটা হচ্ছে ফ্লুইডিটি। রবীন্দ্রনাথ ইজ এক্সট্রিমলি ফ্লুইড, মানে পুরুষ না নারী বোঝা যাচ্ছে, প্রকৃতি না দ্য সোসাইটি অফ দ্য হিউম্যানস, মাঝে মাঝেই গুলিয়ে যাচ্ছে। উপনিষদের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ সোর্স যেখান থেকে উনি নিচ্ছেন, প্রত্যেকটা সোর্সই এই ধরনের একটা ফ্লুইড আনস্টেবল জায়গাতে দেখা আছে। এবং হি ইজ ট্রাইং টু ক্রিয়েট, পারহ্যাপস হি ইজ ট্রাইং টু ক্রিয়েট আ ল্যাঙ্গুয়েজ where the meanings are not concretized into purpose, which are fluid, মানেগুলো কনস্ট্যান্টলি একে অপরের মধ্যে দিয়ে ইন্টারটুয়াইন্ড হয়ে চলেছে। এটা একটা সময় এরকম, অন্য সময় এটা এরকম হতে পারে। তো ফলত দর্শন, সংস্কৃত যে দর্শন শব্দটা আয়নাও আবার ফিলোসফিও। সো বেসিক্যালি জিনিসটা এবার কনটেক্সচুয়ালি ডিফাইন্ড হচ্ছে জিনিসটা, মানে তুমি যদি জিনিসটাকে পড়ো দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে এটা কোন জায়গাটা বলা হচ্ছে মেবি, বাট ইনহেরেন্ট একটা মানে ইনপুট করে দেওয়া সেই জিনিসটা কিন্তু নয়। একটু যদি কমপ্লিকেটেড ভাবে আমি যদি মানে একটু যদি ভাববার চেষ্টা করি, তাহলে সেখানে যদি আমি যদি বলি উইটগেনস্টাইনের কথা যদি আনি, যেখানে উনি একটা পরিসর তৈরি করছেন, যেখানে উনি বলছেন যে ইটস আ ল্যাঙ্গুয়েজ গেম, মানে ল্যাঙ্গুয়েজ গেম মানে কি, ইটস আ স্ট্রাকচার উইচ ইজ ক্রিয়েটিং। প্রশ্নটা হচ্ছে যে এই স্ট্রাকচারটার সঙ্গে কি, এই স্ট্রাকচারটা কি তার ইনহেরেন্ট একটা মরাল ইউনিভার্সও নিয়ে আসে, যেখানে যদি স্ট্রাকচারটা চেঞ্জ করে যায় তাহলে কি তার মোরালিটি অথবা মরাল প্যারাডাইমগুলোও বদলে যেতে পারে।
নাকি মোরালিটি এবং এথিক্স এমন একটা জিনিস যেটা একটা ওভারআর্চিং প্যারাডাইম উইদিন উইচ নানান ভাষা নানান ইয়েতে, কিন্তু ওইগুলো কনস্ট্যান্ট। কোনটা নোবডি নোস। ঋত্বিক জানে, কিন্তু ঋত্বিক অন্তত এইটুকুনি বলবার চেষ্টা করছেন, অথবা চেষ্টা করছেন ওনার কাজের থ্রু দিয়ে, যে এই ধরনের একটা ফ্লুইড ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি আমি একটা ফ্লুইডিটি আনি, তাহলে পারহ্যাপস এই ধরনের মিনিং মেকিংয়ের যে পাওয়ার পজিশনগুলো অটোমেটিক্যালি তৈরি হয়, সেগুলো হয়তো অতটা স্ট্রাকচার্ড অথবা ডগম্যাটিক অথবা অতটা ফিক্সড রিজিড হয়ে যাবে না। সো দেয়ার উড অলওয়েজ বি সাম কাইন্ড অফ instability within But the system. isn't partition as a phenomenon also an incredibly fluid and ordinary phenomenon? It's not about the moment, it's how you articulate it. Because you're talking about art here. So basically you're talking about language. Whether or not it is fluid or not, তুই সেটা চাইলেই তুই সেটা করতে পারবি না। তুই যদি একভাবে আর্টিকুলেট করিস তাহলে না, একেবারেই ফ্লুইড না, আরএসএস এর কাছে একেবারেই ফ্লুইড না, জিনিসটা যথেষ্ট রিজিড। আবার অন্য দিক থেকে তুই যদি জ্ঞানের, সেদিনকে আমরা যে কথাগুলো শুনছি আর কি, মানে জ্ঞান যদি বলে তাহলে প্রচন্ডই ফ্লুইড। না মানে আমি পার্টিশন মানে শুধু পার্টিশন অফ ল্যান্ড বলছি, এনি ফর্ম অফ ফ্র্যাগমেন্টেশন, এনি ফর্ম অফ। এবার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে তুই যেখানে ইস্যুটা হয়ে গেছে সেটা হচ্ছে এনলাইটেনমেন্টের পুরো আইডিয়াটাই যেখান থেকে আসে, সেখানে ধর এটার মধ্যে একটা খুব ক্রিটিক্যাল ইন্টারভেনশন অ্যাকচুয়ালি ফিলোসফিক্যালি ইজ অ্যাকচুয়ালি কাউন্ট, যেখানে ইউ উইল ফাইন্ড দ্যাট ইট ইজ অলসো, ইভেন ইফ ইউ ডু নট এগ্রি উইথ হিম, মানে you consider him to be the Bethenor, no problem. Just try and argue with him and go beyond him. It's very, very, very difficult. তার কারণ হচ্ছে we make meanings through categories, we make meanings through structures. যদি স্ট্রাকচার না থাকে, সংস্কৃত অথবা ইংরেজি অথবা বাংলা এইগুলোর কোনো ভিত্তি থাকবে না যদি এর গ্রামার না থাকে। সো বাংলাটা আসলে বাংলা গ্রামার, সংস্কৃতটা আসলে সংস্কৃত গ্রামার। সো ইনসিডেন্টালি আমরা স্ট্রাকচারের থ্রু দিয়ে বুঝি, আবার কমপ্লিটলি আনস্ট্রাকচার্ড হয়ে গেলে তুই আবার মানে তৈরি করতে পারবি। সো ঘটক এই যে চেষ্টাটা করছেন, এইটার আরেকটা, এটা তো গেল একদিকে মানে মানিকলের একটা পয়েন্ট, যেখানে পাওয়ার হায়ারার্কিগুলো আমি রিজলভ করছি, হ্যাঁ, ডিস্টেবিলাইজ করছি। অন্যদিকে আবার ওই একই সিকোয়েন্সের মধ্যে কিন্তু অন্য আইডিয়াটাও আছে, সেটা হচ্ছে whether or not it's possible, এবং যেটার জন্য আমি আমার বক্তার নাম দিয়েছি আনক্লোভেন অ্যান্ড নন হাইফেনেটেড। সেটা হচ্ছে গিয়ে যে is it possible, is there a possibility of a language যেখানে আমি মানে the realm of the humans এবং নন হিউম্যানস এটার মধ্যে কোনো হাইফেন তৈরি করছি না। Uncloven মানে it is not split, it is just one completely. তুমি কোন জায়গা থেকে দেখছো সেই হিসেবে তোমার একটা মানে তৈরি করছো, কিন্তু স্প্লিট ঠিক আছে। সো এইবার সেই অ্যাসপেক্টটা ইজ আনাদার অ্যাসপেক্ট উইচ পারহ্যাপস আমরা একটু অরবিন্দনের একটা ছবি কাঞ্চন সীতা, বেশ রেয়ার ছবিটা, এটা আমি একটু Sita! 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 এটা বেসিক্যালি সীতা চলে গেছে, এবার আস্তে আস্তে গল্পটা ওই উত্তরকাণ্ডের দিকে যাবে আর কি, লবকুশ এবং তারপর আবার দ্য রিইউনিয়ন বাল্মীকি। এবার এই সিনটা হচ্ছে যেখানে হারিয়েছে, এবার রাম সীতাকে খুঁজছে, এই দৌড় দিয়েছে একটা, তার কারণ হচ্ছে কি যে অবভিয়াসলি মানে এটাই বোঝা যাচ্ছে যে
খুব মজার জিনিসটা হচ্ছে কি যে এখানে কিন্তু ওইটা ওই ধরনের ম্যাসকুলাইন অ্যাগ্রেশনের গল্প নয় এটা। এইটা হচ্ছে সেই লোকটার চিৎকার যে তার বন্ধু হারিয়েছে। সীতা আমার বন্ধু ছিল, সে হারিয়েছে। আমার প্রেমিকা ছিল, সে হারিয়েছে। ইট ইজ ভেরি 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 আমাদের জয়দেব এর মানে দিকটা অনেক বেশি ভারী রাদার দ্যান দা মানুষ চরিত্র আর কি। একদম আদার দেন মানে আমাদের এইটা কিন্তু একটা খুব আশ্চর্য জিনিস। সেটা হচ্ছে কি যে উইদিন জাস্ট অ্যাজ অ্যান অ্যাসাইড अगेन, সেটা হচ্ছে কি যে উইদিন আওয়ার সিস্টেম প্রেজেন্ট পলিটিক্যাল সিনারিও, যেখানে এই ভগবানদেরকে নিয়ে যে এই যে লাফালাফি, মজার জিনিসটা হচ্ছে খুব সুন্দরভাবেই আবার মানে দ্যাটস দ্য রিজন আই অলসো লাভ দিস সিস্টেম। সেটা হচ্ছে কি যে দিস ইজ দ্য অনলি সিস্টেম, মানে হিন্দুদের হোয়াট এভার ইট ইজ, এই জিনিসটার মধ্যে এইটাই একমাত্র সিস্টেম যেটা আমি দেখেছি বা পড়েছি, where the gods are fallible, I can question them. যেটা ইনফ্যাক্ট মঈনুদ্দিন চিশতিও মানে চাপ তিলাক গানেতেও রয়েছে আর কি, যে রাসূলের এবং আমার মধ্যে ডিফারেন্সটা একটাই, সেটা হচ্ছে वो कह रहा है कि वो है, मैं कह रहा हूँ कि तू है. That is the only difference. You say you exist. I'm not denying it. I'm saying you exist. Thereby, putting myself in that system which is otherwise completely indifferent. It doesn't matter if I exist. That is important. And I can question you. এবং কনস্ট্যান্টলি আমাদের গাদা পদকর্তারা এরকম ভাবেই কাজ করে গেছেন যে আরে তুমি কি করলে, তুমি তো কিছুই করোনি, এই হয়ে গেল ওই হয়ে গেল, সারা লিটারালি এই লেভেলে পুরো জিনিসটাকে তাদেরকে কোয়েশ্চেন করা। আচ্ছা, এটা হচ্ছে একটা। এবার খুঁজছে আরেকটা জায়গা। এটার আগেই রাম একটা কথা বলে, আমি বুঝলাম না এটা আসলে না কেন। রাম একটা কথা বলে যে আমি যদি সীতাকে ভুলে গিয়ে থাকতে পারি, আমি পৃথিবীর যে কোনো জিনিস ভুলে যেতে পারি। এইবার এই জিনিসটা
এবং থার্ডটাও চালিয়ে দে। লবকুশকে পেয়ে গেছে, রাম এবার ওদেরকে অ্যাকসেপ্ট করছে। महर्षि
মানে সীতাকে খুঁজতে গিয়ে নানান ধরনের যজ্ঞ বিয়ে করার পরে রাম শেষ পর্যন্ত রিয়েলাইজ করলেন যে সীতাকে এই যে আগুনটা যেটা দেখলে ওটা ওই জায়গাটা অ্যাকচুয়ালি সীতার একটা মূর্তি দিয়ে বিগ্রহ দিয়ে তাকে মানে আনবার চেষ্টা করছিল, পুড়িয়ে ছাড়খাড় করে। যখনই সীতা শব্দটাও যখনই বলে তখনই দ্য ক্যামেরা, দ্য ফ্রেমিং গোজ কমপ্লিটলি ইন আ ডিফারেন্ট ডিরেকশন। গাছ, আকাশ, অ্যান্ড দেন ফাইনালি রাম রিয়েলাইজ করছে যে সীতাকে যে আমি ইন আ পার্টিকুলার ফর্ম খুঁজছিলাম এই পৃথিবীতে, সেটা তো কোনো দরকার নেই। সীতা তো বাতাস, সে তো গাছ, সে তো আকাশ, সে তো জল। ফলত রাদার দেন asking Sita to come to her, to him, he actually goes into the water, and এই জন্য লাস্টের ওই completely out of focus করে দেওয়া হয়, completely merge করে দেওয়া হয়। So now they're together. So I would argue যে the fact এই যে এই চিন্তাটা যেটা অরবিন্দন করছে, এই জিনিসটার ফর্মাল সিনেম্যাটিক এক্সপ্রেশন টেকনিক অথবা ক্রাফট, এই জিনিসটা করাই সম্ভব হতো না যদি না সুবর্ণরেখা বলে একটা ছবি থাকতো এবং ঋত্বিক ঘটকের একজন মানুষ, যিনি আমাদেরকে অন্তত এই জিনিসগুলো, এই পসিবিলিটিগুলো যে তৈরি করা সম্ভব, মানে আমাদের একটা ওয়ে অফ লুকিং অ্যাট দ্য ওয়ার্ল্ড। এখন আমরা ইকোসেন্ট্রিজমের কথা বলছি, এখন আমরা অ্যানথ্রোপোসিনের কথা বলছি, মানে কামিং অফ ফুল সার্কেল। প্রথমে জিনিসটাকে ঘেঁটে দিয়ে, মানে প্রথমে জঙ্গলটাকে নষ্ট করে দিয়ে সেখানে লম্বা লম্বা বিল্ডিং ঠকবো, তারপর সেটার পার স্কোয়ার ফিট আরো 5,000 টাকা করে বাড়িয়ে দাও, তার কারণ হচ্ছে ওখান দিয়ে গাছ দেখা যায়। মানে গল্পটা তো একই, মানে গাছই তো ছিল ভাই ওখানে, তা তুই কি মানে এটা তাহলে উল্টে কি করলি? আর আমাদের আমার পকেট থেকে পয়সা বাড়ি দিলাম, ওটাই তো ছিল। সো এই গল্পটা, এই অ্যানথ্রোপোসিন, এই ইকোসেন্ট্রিজম, এই জিনিসগুলো ভেরি ইন্টারেস্টিংলি আমাদের থিঙ্কিং, আমাদের সিস্টেমস অফ থটের মধ্যে কিন্তু অনেক দিন ধরে রয়েছে। এবং এই জন্যেই somebody like a Ritwik Ghatak is possible. Give me another country, another filmmaker anywhere who has this kind of a take on looking at reality. যে শুধু তাই নয়, শুধু যে টেক তাই নয়, সেটাকে ক্রাফটে ট্রান্সলেট করতে হবে। এই জায়গাটা আমার মনে হয় এইটা ঋত্বিক ঘটকের একটা বিরাট দিস ইজ হিজ কন্ট্রিবিউশন টু ওয়ার্ল্ড সিনেমা। পার্টিশন ইজ নট, আমি বলছি না ইট ইজ আনইম্পর্টেন্ট, বাট দ্যাট ইজ ওয়ান অ্যাসপেক্ট। লুকিং অ্যাট ঘটক থ্রু পার্টিশন alone is to say that Isaac Newton discovered gravity. Are come on, মানে দ্যাট ইজ ওয়ান থিং। পুরো জিনিসটা মানে
নিউটনের মতন একটা জিনিয়াস, সেটা অনেক বৃহত্তর কাজ। তো এই 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 জিনিসটা নিয়ে আমি আমি মানে আপাতত আমি এই জায়গাটাতে পৌঁছেছি, থিঙ্কিং অ্যাবাউট ঘটনা। This is my take, this is the way I'm looking at it, এবং মানে কোনো সন্দেহ নেই যে আমি অনেক বেশি প্লেজার ডিরাইভ করি এখন আমি অন্তত ঋত্বিকের ফ্রেমিং এবং ওর ছবিগুলোর যে ভাষাটা, সেটার সঙ্গে হয়তো আরেকটু বেশি এনগেজ করতে পারছি বিকজ অফ দিস পার্টিকুলার থিং। সো it is just my thought. It's very incredible যে aesthetic-এর কথাটাতে arrive করলি দেখেই বলছি। ঋত্বিকের again, Hrithik himself is a problem in this. In many conversations for him. And he is saying, I am not an aesthetic. Correct. I am a Marxist. Correct. না অ্যাকচুয়ালি দ্যাট কেসটা হচ্ছে কি যে ইট উড অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট এটা নিয়ে আমার পরশুদিন সকালে আমার বাবার সাথে কথা হচ্ছিল, এবং ইট মানে from one aspect you would think that how come Marxism is a European thought, আমি তো এই জিনিসটা বলছি, সে তো রবীন্দ্রনাথ এইসব ব্যবহার করছে, তাহলে কি করে হচ্ছে না? অ্যাকচুয়ালি নয়, মানে ইফ ইউ লুক এট ইট ফ্রম আনাদার পার্সপেক্টিভ ইট মেক্স কমপ্লিট সেন্স। মার্কসিস্টই তো উনি হবেন, এছাড়া তো মানে আর কি হবেন? তার কারণ হচ্ছে মার্কসের পুরো লেখাটাই তো এই ধরনের ফ্লুইডিটির উপর বেস করে। মানে মার্কস তো এটা করছেন না যে Actually, মানে বুর্জোয়া প্রোলেটারিয়েট, both of their journeys are fluid. also very similar, Very similar. in terms of the way they have been negated by both the systems in their respective spaces. মানে বহু ফিল্ম মেকার আমাদের এখানে ঋত্বিক ঘটকর ছবি বানাতে পারে নাকি? যখন ঋত্বিক ঘটকর বানায় এটা আবার ছবি নাকি? এটা হলিউডের এটা কোনো স্ট্রাকচার মেনটেন করছে না, এটা তো এইভাবে আবার কেউ শুধু লো অ্যাঙ্গেলে হরাইজন নেই, তুই যে পয়েন্টগুলো বলছিস এটা আবার একটা ছবি বানানোর পদ্ধতি। মানে এই লোকটা আবার তার কারণ হচ্ছে যে ধর 1962-তে কাঞ্চনজঙ্ঘা তৈরি হচ্ছে, ঠিক আছে, যেখানে এইরকম আমরা ডায়লগ শুনতে পাচ্ছি যে আকাশ থেকে টুক টুক করে পাখিগুলো পড়ে যাবে, অ্যাসিড রেইনের কথা হচ্ছে। Tell me one single filmmaker other than a small sequence in La Dolce Vita, in Fellini, ওটা ছাড়া কেউ তখন এই জিনিসটা নিয়ে ইভেন ভাবিত যে বস এই সমস্ত হিউম্যান রাইটস এর কথা তো আমি তো বলে যাচ্ছি, কিন্তু উল্টো দিকে আরাবল্লী পাহাড়টা কিন্তু উড়েই যাচ্ছে। হ্যাঁ, ওটা খেয়াল করেছো তো? কারণ ওটা কিন্তু আরো বড় মাস হয়ে ফেরত আসে। কোনো রাইট ফাইটই কিছু টিকবে না যদি একটা প্লাবন হয়। কার রাইট কিসের ভেসে বেরিয়ে চলে যাবে কিন্তু কাগজপত্র। সো এইবার এই জিনিসটা নিয়ে 1962-তে কেউ বলছে, এই লোকটা আবার ওভারটলি, ওখানে তো তাও রায় একটা ডায়ালগে ব্যবহার করছেন, এই লোকটা টেকনিকের থ্রু দিয়ে মানে রিসেন্টলি there is something which is called ওয়াল্টার মিঙ্গালো বলে একজন ভদ্রলোক, উনি একটা জিনিস বলেন, উনি একটা কনসেপ্ট বলেন যে এপিস্টেমিক ডিসোবিডিয়েন্স। মানে সেটা হচ্ছে গিয়ে যে এই পুরো ইউরোসেন্ট্রিক যে ফিলোসফির ধারা, এই প্রত্যেকটা জিনিসের তো একটা অ্যাক্সিওম্যাটিক বেসিস আছে। তোকে কয়েকটা জিনিস মানে এম্পেরিক্যাল ট্রুথ বলতে কি বোঝাই, এভিডেন্স বলতে কি বুঝি, এই জিনিসগুলোর তো একটা বেসিসের ওপর এই দর্শনগুলো তৈরি হয়, ঠিক আছে, হোয়াট আর ক্যাটাগরিজ অ্যান্ড সো অন এন্ড সো ফর্থ। পুরো জিনিসটা মডিফাই করবার দরকার নেই, রিজেকশন দিয়ে শুরু করে। আমি মানি না এই জিনিসটা, তারপর থেকে দেখি না কোথায় গেছে। এটা আমাদের এখানে লোকায়তের ক্ষেত্রে হয়েছে। লোকায়ত সম্বন্ধে যা জানি সেটা লোকায়ত, মানে লোকায়তের তো কোনো বই নেই, লোকায়তকে নেগেট করার জন্য ওই দেবীপ্রসাদ একমাত্র কাজ করে। সো বেসিক্যালি এই লোকটা এই জন্যই, এবং দিস ইজ সো ইন্টারেস্টিং যে somebody like a Manik Da actually could see, কারণ উনি একটা ধারায় ছবি বানান তো উনি, এবং মানে ক্রাফটসম্যান পার এক্সেলেন্স, দুজন ক্রাফটসম্যান এবং এটার ক্ষেত্রে কিন্তু মানে মানিকবাবুকে কিন্তু হাত ধরে বাড়ির থেকে হিচড়ে নিয়ে গেছিলেন ঋত্বিক ঘটক, একসাথে বসে ওরা সুবর্ণরে। মানিকদা সব ছবি দেখেনি ঋত্বিক, কিন্তু এইটা উনি বাড়ির থেকে টেনে নিয়ে গেছিলেন যে এটা তুমি দেখো।
সো বেসিক্যালি এই লোকটা যখন বলছে এই কথাটা, ইটস ভেরি ইন্টারেস্টিং ইন্টারভেনশন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং অবজারভেশন, যে ওকে দেখে মনে হচ্ছে যে পুরো অ্যাংলোফোনিক সিনেমাটাই এক্সিস্ট করে নাই। ইটস অ্যান এপিস্টেমিক ডিসঅবিডিয়েন্স, করে না, আমি রিজেকশন দিয়ে শুরু করছি। সো কিন্তু প্রবলেমটা হচ্ছে কি যে একটা মানে ওই আমাদের সিনেমাটোগ্রাফারদের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে কি যে মাঝে মধ্যে ডিরেক্টররা একটু ইমোশনাল হয়ে পড়েন, তারপর তারা একটু ডেসক্রাইব করে দেন যে আসলে ক্যারেক্টারের মানে বুঝতে পারছো তো, মানে আলোটা আংশটা মানে আমি কি জানি ভাই, আমার তোমার যা আংশ, তোমার ভালোবাসা, তোমার দুঃখ সবকিছুই আমার 2.8 থেকে 5.6 এর মধ্যে আছে। তুমি কি করে মানে তুমি আমাকে যেভাবে বলতে পারছো, যে ভাষাটা ব্যবহার করতে পারছো, আমি ওই ভাষাটা আমি আমার মেশিনের সাথে বলতে পারবো। সো আমাকে ওটা ট্রান্সলেট করতে হবে। সো এইবার এই যে ট্রান্সলেশনটা করবো কিভাবে, মানে এই জন্যে ঘটক মানে, কারণ এটা বলে দিয়ে হাওয়া হয়ে যাওয়াটা খুব সোজা, যে না 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 ওই এপিস্টেমিক ডিসওবিডিয়েন্স হ্যান ত্যান সব ঠিক আছে, ওকে ফাইন, আমি তো করে দেবো এইসব আমি কিছু মানিই না ওইসব, আমি হলিউড মানি না, আমি সঙ্গীত সিনেমা মানি না, আমি ফ্রেঞ্চ সিনেমা মানি না, যে ঠিক আছে ওকে, তো তুমি কী করবে, তারপরে ক্যামেরাটা তো বসাতে হবে, এবার দুজনের মধ্যে তো কনভারসেশন, কী করে শটটা নেবে, শুধু চাঁদ দেখিয়ে তো চালানো যাবে না, কিছু তো একটা করতে হবে। সো এইবার সেখানে সিগারেট ধরে জানলার সামনে সুচেতনা জীবন বলে একটা দাঁড়িয়ে একটা লম্বা মনোরম, বা আমি কি করবো, আমি তো ক্যামেরা নিয়ে বসে আছি বড় জোর একটা ট্র্যাক, আর কি করবো না, this is where Gautam shows you that you can do a lot of things and he does it. তুমি ভাবো যে মাধুরী মুখার্জির মতো একজন পাওয়ারফুল অ্যাক্টর, তখন শি ইজ আ স্টার, তার ইন্ট্রোডাকশনটাই হচ্ছে ব্যাপারটা, এবং লিটারালি ওই পুরো সিনটাতে যে কতগুলো ব্যাক টু ক্যামেরা শট ভাবা যায়, ডু ইউ ইন্ট্রোডিউস ইউর স্টার লাইক দ্যাট? No. There is a problem. Not for him. He wants that to happen. So ফলত ঘটকের পুরো ওভারটাও কিন্তু বেসিক্যালি অনেকটা নেতার থেকে সীতা হয়ে ওঠার, মানে ওনার ক্রাফটের দিক থেকে, টেকনিকের দিক থেকে পুরো জিনিসটা কিন্তু নেতার থেকে সীতা। কারণ রিমেম্বার ওই মেঘে ঢাকা তারাতেও কিন্তু প্রথম শটটা একদম ছবির শুরুতেই নেতা সে একটা বিশাল বড় একটা গাছের তলাতে, সো ফলত ওই সিমিলিটা আছে, কিন্তু ওটা ওই উনি ওটাকে অলংকার হিসেবে ব্যবহার করতে রাজি, যে যেন ওটার মতো না, ওটাই যেটা অরবিন্দন করছে, দ্যাট ইজ সীতা, দ্যাট ট্রি, দ্যাট এয়ার, দ্যাট ওয়াটার ইজ সীতা, ইট ইজ নট লাইক সীতা, বাট দ্যাট আইডিয়া, whether it can be done, it can be articulated that way in cinema through lensing, through framing, through lighting and all that, এটা দেখতে পাচ্ছেন কোনো সন্দেহ নেই। Needed somebody who was a little মানে angry with himself. Thank you. আপনাদের কারো কোনো প্রশ্ন আছে?